আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে। তোমাদের সাথে আমাদের ফাইনাল রিভিশন কোর্সের যে জার্নিটা ছিল সেই জার্নির আজকে শেষ ক্লাস। আমরা আজকে ফাইনাল রিভিশন কোর্সের ম্যানেজমেন্টের সর্বশেষ ক্লাসটি দেখব। এই ক্লাসটি দেখার মধ্য দিয়ে আমাদের এফআরসির যে জার্নিটা সেটা শেষ হবে তোমাদের সাথে। তো আজকে আমরা এফআরসির ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার এই যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টের একদম সর্বশেষ যে লেকচার অর্থাৎ লেকচার 8, এই লেকচার 8-এ আমরা 3টা অধ্যায় দেখব। এই 3টা অধ্যায় কি কি? একটা হচ্ছে প্রেষণা। এখন আমরা যদি একটু প্রেষণা নিয়ে কথা বলতে চাই, প্রেষণা হচ্ছে কি এমন একটা উদ্দীপক যেটা ওই কর্মীর প্রয়োজন, অর্থাৎ আমি যে কর্মীকে উদ্বুদ্ধ করতে চাই সেই কর্মীর প্রয়োজন এমন বস্তু, অর্থাৎ উদ্দীপক বস্তু যেটা হচ্ছে ওই কর্মীকে আন্দোলিত করবে, অর্থাৎ যেটা দেওয়ার মাধ্যমে আমার একজন কর্মীকে আমি কাজে আগ্রহী করতে পারবো। একজন কর্মীর যে জিনিসটা দরকার, অর্থাৎ তার কিছু বোনাস টাকা হিসেবে দরকার, এক্ষেত্রে আমার প্রতিষ্ঠানের আবার কি দরকার, ওই কর্মীটা যেন একটু বেশি মনোযোগ দিয়ে কাজ করে। তো এই যে দুইটা বিপরীতমুখী বা দুইটা যে নিড আছে, এই দুইটাকে একসাথে করা, অর্থাৎ কি কর্মীকে আমি টাকা দিলাম, কর্মী খুশি হলো, খুশি হয়ে কর্মী আবার মনোযোগ দিয়ে আমার প্রতিষ্ঠানের কাজটা করলো, অর্থাৎ দেখা গেল দিন শেষে কর্মীও খুশি, আমার প্রতিষ্ঠানের কাজও বাড়লো। ওকে, সো এটা হচ্ছে আমরা প্রেষণাতে দেখব। সমন্বয় সাধন কি? এই প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ এবং বিভাগ ও উপবিভাগ কাজ করে। তো এই বিভাগ এবং উপবিভাগগুলো নিজেরা নিজেদের মতো তো কাজ করবে, কিন্তু অবশ্যই তাদের নিজেদের মধ্যে একটা সমন্বয় থাকা লাগবে। অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে যদি তুমি চিন্তা করো, তাহলে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় কিন্তু তার মন্ত্রণালয়ের কাজ সে নিজস্ব গতিতে করে, কিন্তু দিন শেষে দেখা যাবে যে সরকার কি করে, সকল মন্ত্রণালয়গুলোকে এক সূত্রে গাঁথে, অথবা সকল মন্ত্রণালয়ের কাজগুলো একটা আরেকটার সাথে যেন সমন্বিত থাকে। অর্থাৎ একটা কাজ করতে গেলে তো শুধু একটা মন্ত্রণালয় জড়িত থাকে এমন না, যার কারণে প্রত্যেকটা মন্ত্রণালয় যেন একটা আরেকটার সাথে সম্পৃক্ত থাকে। এই ব্যাপারটা হচ্ছে সমন্বয় সাধনের মাধ্যমে দেখা হয়। এবং সর্বশেষ কি? নিয়ন্ত্রণ, যেটা আপনারা জানেন যে নিয়ন্ত্রণ হচ্ছে আমার বিচ্যুতি যেটা হবে, এই বিচ্যুতি এবং হচ্ছে এইটার জন্য যে সংশোধনমূলক ব্যবস্থা আমরা নিব, এই পার্টটাকে আমরা বলছি নিয়ন্ত্রণ। তো নিয়ন্ত্রণ কি? আমার যে পরিকল্পনা আমরা বছরের শুরুতে করেছি, সেই পরিকল্পনা অনুযায়ী আমার কার্যক্রম সম্পন্ন হয়েছে কিনা, যদি কার্যক্রম সম্পন্ন না হয় কোথায় আমার বিচ্যুতি ছিল, এবং এই বিচ্যুতি সমাধানের জন্য পরবর্তীতে আমাদেরকে কি ধরনের সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো আমরা যদি হচ্ছে আরেকটু ব্রিফলি বলি, তাহলে প্রেষণার মধ্যে আমরা মূলত কিছু তত্ত্ব, প্রেষণার কিছু তত্ত্ব আছে, এই তত্ত্বগুলো দেখার চেষ্টা করি। যেমন আমরা সবার প্রথমে হচ্ছে আব্রাহাম মাসলো, যিনি হচ্ছে মূলত আমাদেরকে কি দিয়েছেন, চাহিদা সোপান তত্ত্ব। এই তত্ত্বটা দিয়ে মূলত আমাদেরকে প্রেষণা সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে। তার এই যে প্রেষণার যে তত্ত্বটা সে দিয়েছে, এর মধ্যে সে 5টা স্তর রেখেছে। এই 5টা স্তরে সে বোঝানোর চেষ্টা করেছে যে একজন কর্মী ঠিক কোন স্তরে আছে, সেই স্তর অনুযায়ী তাকে প্রেষণার উপাদানগুলোকে দিতে হবে। এরপরে আর কে দিয়েছে? এরপরে হচ্ছে হার্জবার্গ দিয়েছে। এই হার্জবার্গের যে দ্বি উপাদান তত্ত্ব, হার্জবার্গ তিনি হচ্ছে দ্বি উপাদান তত্ত্ব দিয়েছে। এই তত্ত্বটা বলে যে একটা প্রতিষ্ঠানে 2 ধরনের প্রেষণার উদ্দীপক থাকতে পারে, একটা হচ্ছে কি রক্ষণাবেক্ষণকারী, আর একটা হচ্ছে প্রেষণা দানকারী। সো এই যে 2 ধরনের উদ্দীপক আছে, এইটা দিয়েই মূলত একজন কর্মীকে একটা প্রতিষ্ঠান উদ্দোলিত করবে বা কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করবে। তো এখানে হচ্ছে এই 2টি উপাদানের মাধ্যমে প্রেষণার কাজ দেওয়া হয়। এছাড়া আরও একটা হচ্ছে গুরুত্বপূর্ণ তত্ত্ব আছে, সেটা হচ্ছে এক্স ও ওয়াই তত্ত্ব। এই এক্স ও ওয়াই তত্ত্বতে কি বলা হয়? এক্স তত্ত্বতে বলা হয় যে কর্মীরা কাজ পছন্দ করে না, আর ওয়াই তত্ত্বতে কি বলা হয় যে কর্মীরা নিজ ইচ্ছায় কাজ পছন্দ করে, তারা কাজে ফাঁকি দেয় না। ঠিক আছে, তো এই যে এই তত্ত্বটা মূলত আমাদের আরও একটা প্রেষণার তত্ত্ব। এছাড়া প্রেষণার ক্ষেত্রে আরও কিছু তত্ত্ব আছে, যেমন ইআরজি তত্ত্ব, অর্থাৎ আমাদের যে এক্সিস্টেন্স আছে, রিলেটেডনেস এবং হচ্ছে আমাদের গ্রোথ, এই 3টার উপর বেস করে একটা তত্ত্ব তৈরি করা হয়েছে। এই তত্ত্বটা আছে
এরপরে আমাদের হচ্ছে প্রেষণের ক্ষেত্রে আরও কিছু তত্ত্ব আছে, যেমন হচ্ছে আমরা বলতে পারি যে এক্সপেকটেশন থিওরি, অর্থাৎ হচ্ছে প্রত্যাশা তত্ত্ব। এই প্রত্যাশা তত্ত্ব কিন্তু আমাদেরকে বোঝায় যে একজন কর্মী ঠিক কোন প্রত্যাশাটা করতেছে। তো এইভাবে আমাদের কিন্তু অনেকগুলো তত্ত্ব সম্পর্কে আমরা দেখব। ঠিক আছে, এটা হচ্ছে মূলত আমাদের প্রেষণের যে চ্যাপ্টার। আমরা যখন এমসিকিউ দেখব, এমসিকিউর মধ্যেই মূলত আমরা এটা কভার করব। এরপরে সমন্বয় সাধন। সমন্বয় সাধনে মূলত কি করা হয়, এইখানে আমাদের যে বিভিন্ন বিভাগ এবং উপবিভাগ আছে, এই বিভাগ এবং উপবিভাগগুলো নিজেদের মধ্যে সমন্বয় করবে। ঠিক আছে, তো এই সমন্বয়টা কিভাবে হতে পারে, ধরেন হচ্ছে প্রতিষ্ঠানের লক্ষ্য হচ্ছে 20% মুনাফা বৃদ্ধি করা। এখন 20% মুনাফা বৃদ্ধি করার যে লক্ষ্যটা, এই লক্ষ্যটাকে সামনে রেখে আমরা কার্যক্রম সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এখন আমার যে বিক্রয় বিভাগ আছে, তার কাজ কি হবে, মুনাফা বাড়ানোর জন্য তাকে কি করতে হবে, অবশ্যই বিক্রি বৃদ্ধি করতে হবে। এখন সে তো বিক্রি বৃদ্ধি করতে পারবে, কিন্তু এটার জন্য আবার ক্রয় বিভাগকে কি করতে হবে, বিক্রি বাড়ানোর জন্য বেশি বেশি প্রোডাক্ট উৎপাদন করতে হবে, ক্রয় বিভাগকেও বেশি বেশি কি করতে হবে, পণ্য ক্রয় করতে হবে, অর্থাৎ পণ্য ক্রয়ের মাত্রা বাড়াই দিতে হবে। ঠিক আছে, এইটা। আর নিয়ন্ত্রণে আমরা কি দেখব, নিয়ন্ত্রণে হচ্ছে নিয়ন্ত্রণের যে 5টি পদক্ষেপ আছে, অর্থাৎ শুরুটা কি দিয়ে হয়, শুরুটা হয় হচ্ছে আমাদের আদর্শ মান নির্ধারণের মাধ্যমে। কিসের মাধ্যমে, আদর্শ মান নির্ধারণ, এবং সেখান থেকে শেষ হয় কি, সংশোধনমূলক ব্যবস্থা। এই যে মাঝখানে যে 5টা স্টেপ আছে, এই 5টা স্টেপ প্লাস আমরা হচ্ছে নিয়ন্ত্রণ কাকে বলে, নিয়ন্ত্রণে মূলত কি করা হয়, নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন টেকনিক সম্পর্কে আমরা দেখব। ওকে, তো এই বিষয়গুলো আমরা দেখব, আসলে টপিক আকারে দেখব না, কারণ টপিক আকারে আমরা অনেক আগেই অনেক কিছু শিখেছি। সো টপিক আকারে আমরা গদবাঁধা নিয়মে যাব না, আমরা ডিরেক্টলি তোমাদের পরীক্ষার জন্য শেষ মুহূর্তে একদম শেষ ক্লাস হিসেবে আমরা এমসিকিউ দেখব, এবং এমসিকিউ যখন সলভ করব তখন টপিকের সাথে ওটাকে আমরা রিলেট করব। ওকে, তো আমরা এমসিকিউতে চলে যাই। এই যে সবার আগে প্রথম প্রশ্ন হচ্ছে এক্স তত্ত্ব এবং ওয়াই তত্ত্বের প্রবক্তা কে। ওকে, সো এই তত্ত্বটা কে দিয়েছে, সো আমরা একটু আগে কিন্তু এক্স তত্ত্ব এবং ওয়াই তত্ত্ব সম্পর্কে বলেছি। এক্স তত্ত্বতে কি হয়, মানুষ কি করে না, কর্মী যারা আছে এই কর্মীরা কাজ পছন্দ করে না, কাজ পছন্দ করে না, অর্থাৎ তারা ফাঁকিবাজ হয়। ঠিক আছে, তাদেরকে খুব বেশি ভয়ভীতি প্রদর্শন করতে হয়, ভয়ভীতি প্রদর্শন করতে হয়, করে কাজ আদায় করতে হয়। ঠিক আছে, আর আরেকটা যে তত্ত্ব ছিল, অর্থাৎ ওয়াই তত্ত্ব, এই ওয়াই তত্ত্বে কি হয়, কাজ পছন্দ করে। এখানকার কর্মীরা, এই তত্ত্ব অনুযায়ী বলা হয় যে কর্মীরা হচ্ছে কাজ পছন্দ করে, তাদেরকে মোটিভেট করতে হবে, তাদেরকে কি করতে হবে, প্রেরণা দিতে হবে, কিন্তু তাদেরকে ভয় ভীতি দেখানো যাবে না, কারণ তারা এমনিতেই কাজ পছন্দ করে, কাজ করতে চায়, যার কারণে প্রতিষ্ঠানের সাথে তাদের একটা সুসম্পর্ক আছে। ঠিক আছে, তো এই যে দুই ধরনের যে তত্ত্ব, অর্থাৎ দ্বিমুখী যে তত্ত্বটা, এক্স তত্ত্ব এবং ওয়াই তত্ত্ব, এই তত্ত্ব মূলত কে দিয়েছে, তো এই তত্ত্বটা দিয়েছে হচ্ছে আমাদের ডগলাস ম্যাকগ্রেগর। এনার নামটা আমরা মনে রাখবো, ডগলাস ম্যাকগ্রেগর, এবং এই তত্ত্ব দুইটা সম্পর্কে আমরা একটু ধারণা রাখবো। ওকে, এরপর আসেন এই যে ডগলাস ম্যাকগ্রেগরের এই যে এক্স এবং ওয়াই তত্ত্ব, এই ওয়াই তত্ত্বের যে ওয়াই পার্টটা আছে, এই ওয়াই পার্টটা কর্মী কোন ধরনের, অর্থাৎ আমরা একটু আগে যে দেখলাম ওয়াই, এখানে কি হয়, কর্মীরা যেহেতু কাজ পছন্দ করে তাদেরকে প্রেরণা দিতে হয়, তাদেরকে ভয়ভীতি দেখানো যায় না। তো সেই অনুযায়ী দায়িত্ব এড়াতে চায় না, কারণ এরা তো কাজ পছন্দ করে, দায়িত্ব এড়াতে কেন চাইবে। তারপরে কাজকে অস্বাভাবিক মনে করে না, তারা কাজ পছন্দ করে, সুযোগ পেলে কাজে ফাঁকি দেয় না, তাহলে থাকলো কোনটা, কর্তৃত্ব অর্জন করতে চায়। অর্থাৎ কর্তৃত্ব অর্জন করতে চায় মানে কি, তারা বেশি বেশি যখন কাজ করবে প্রতিষ্ঠানের নজরে আসবে, প্রতিষ্ঠান তাকে আরো বেশি বেশি হচ্ছে পাওয়ার দিবে, বা আরো বেশি কাজ দিবে, আরো বেশি দায়িত্ব দিবে। দায়িত্বের সাথে কর্তৃত্বের একটা সামঞ্জস্য আছে, অর্থাৎ যার দায়িত্ব যত বেশি তাকে তত বেশি কর্তৃত্ব দেওয়া হয়। ওকে, দ্বি উপাদান তত্ত্বের রক্ষণাবেক্ষণকারী মূলক উপাদান কোন উপাদানটি কর্মীদেরকে অসন্তুষ্টি দূর করে। এখন আমরা আসি দ্বি উপাদান তত্ত্ব। সো এই দ্বি উপাদান তত্ত্বটা কে দিয়েছে, এটা হচ্ছে হার্জবার্গ দিয়েছে, ফ্রেডরিক হার্জবার্গ, ইনি হচ্ছে এই দ্বি উপাদান তত্ত্ব দিয়েছে। এই দ্বি উপাদান তত্ত্বের মধ্যে দুইটা উপাদান আছে, একটা হচ্ছে রক্ষণাবেক্ষণকারী উপাদান, রক্ষণাবেক্ষণকারী বা হাইজিন উপাদান,
আরেকটা হচ্ছে হাইজিন, আরেকটা হচ্ছে প্রেষণা দানকারী উপাদান। আরেকটা আমরা একটু নিচে লিখি, প্রেষণা দানকারী উপাদান। ওকে, প্রেষণা দানকারী। তো আমরা এটাকে যদি একটু বুঝি, তো অন্যভাবে যদি বোঝার চেষ্টা করি, রক্ষণাবেক্ষণকারী উপাদানটা হচ্ছে ওই উপাদান যেটা প্রতিষ্ঠানে যদি না থাকে কর্মীরা কি হবে, কর্মীরা সন্তুষ্ট হবে না, অর্থাৎ যেটা যদি না থাকে কর্মীরা অসন্তুষ্ট হবে, অসন্তুষ্ট হবে। কিন্তু এটা যদি প্রতিষ্ঠানে থাকে কর্মীরা এক্সট্রা কোনো মোটিভেশন পাবে না, ঠিক আছে, কোনো ধরনের এক্সট্রা মোটিভেশন পাবে না, তার যে নিয়মিত কাজ সে নিয়মিত কাজ নিয়মিতভাবে করে যাবে। অর্থাৎ ধরো তার বেতন ঠিক মতো যদি যায়, তার হচ্ছে কাজ কর্ম যে পরিবেশটা আছে সেটা যদি বজায় থাকে, অথবা কাজের ক্ষেত্রে যে নিরাপত্তা দরকার সেইগুলো যদি বজায় থাকে, তাহলে একজন কর্মী কি হবে, কাজ ঠিকমতো করে যাবে, কিন্তু কোনো ধরনের অসন্তুষ্টি তৈরি হবে না, কিন্তু এক্সট্রা কোনো সন্তুষ্টিও সে পাবে না। আর প্রেষণা দানকারী উপাদান কি, এইখানে মূলত নতুন করে তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে, স্বীকৃতি, নতুন করে তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে, তারপরে তাদেরকে হচ্ছে নতুন নতুন দায়িত্ব দেওয়া হবে, তাদের সাফল্যটাকে তুলে ধরা হবে। এইগুলোর মধ্য দিয়ে মূলত কি হয়, এইগুলো যদি প্রতিষ্ঠানে না থাকে কর্মী কিন্তু অসন্তুষ্ট হবে না, তার নিয়মিত কার্যক্রম চালায় যাবে, যেটা হচ্ছে রক্ষণাবেক্ষণকারী উপাদান অবশ্যই দরকার। কিন্তু প্রেষণাদানকারী উপাদানগুলো যদি প্রতিষ্ঠানে না থাকে তাহলে কোনো ধরনের অসন্তুষ্টি তৈরি হবে না, কিন্তু যদি থাকে তাহলে কর্মীরা নতুন করে সন্তুষ্টি অনুভব করবে, নতুন করে মোটিভেটেড ফিল করবে এবং প্রতিষ্ঠানের কাজে আরও আগ্রহী নিয়ে কাজ করবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রেষণাদানকারী উপাদান। তো মোটামুটি যদি আমরা থিমটা বুঝি তাহলে হচ্ছে আমরা এখন এই প্রশ্নের উত্তর করতে পারবো। তো বলছি রক্ষণাবেক্ষণকারী উপাদান কোনটা, অর্থাৎ যেটা কর্মীদেরকে অসন্তুষ্ট হতে দেয় না কিন্তু এক্সট্রা কোনো সন্তুষ্টি দেয় না। তো আমরা যদি দেখি উন্নতির সুযোগ, দায়িত্ব, স্বীকৃতি, এই যে তিনটা, এই তিনটা দেখেন রক্ষণাবেক্ষণকারী কোনো উপাদান না। উন্নতির সুযোগ যদি না দেওয়া হয় কর্মী কিন্তু নিয়মিত কাজ করে যাবে, দায়িত্ব যদি নতুন করে না দেওয়া হয় করে যাবে, স্বীকৃতি না দিলেও করে যাবে। এইগুলো যদি না দেওয়া হয় তাও প্রতিষ্ঠানে কি হবে, প্রতিষ্ঠানটা চলবে। কিন্তু প্রতিষ্ঠানের পলিসি যদি ঠিক না হয়, অর্থাৎ কোম্পানির পলিসি যদি একটু ভিন্ন টাইপের পলিসি হয়, ধরেন মেধার ভিত্তিতে নিয়োগ না দিয়ে, মেধার ভিত্তিতে নিয়োগ না দিয়ে সেটা হচ্ছে জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নতি যদি দেওয়া হয়, তখন দেখা যাবে যে কর্মীদের মধ্যে একটা অসন্তুষ্টি তৈরি হবে। সো কোম্পানির পলিসিটা যেন ভালো থাকে, পলিসি ভালো থাকলে নিয়মিত কার্যক্রম বজায় থাকবে। ওকে, কোনটি ইআরজি তত্ত্বের পূর্ণরূপ? এই যে আমি প্রথমে বলেছিলাম এটা আরেকটা তত্ত্ব। সো এই ইআরজি তত্ত্বের পূর্ণরূপ হচ্ছে এক্সিস্টেন্স, রিলেটেডনেস, গ্রোথ। অর্থাৎ আমি যে চাহিদা বা আমি যেটাকে প্রেষণা হিসেবে দিব সেটার উৎপত্তি বা সেটার আমরা বলতে পারি যে সেটার কোনো দরকার আছে কিনা। ওকে, সেটা ঠিক আছে। এইবার রিলেটেডনেসে কি হয়, আমি যে জিনিসটা তার দরকার, কর্মীর দরকার, সেই জিনিসটা তাকে যদি দেই সে কর্মে আরও বেশি আগ্রহী হবে। অর্থাৎ আমার যে কাজ আছে কাজের সাথে আমার যে প্রেষণাদানকারী উপাদান আছে এটার একটা সম্পর্ক তৈরি করা, এই যে রিলেটেডনেস। আরেকটা হচ্ছে কি, গ্রোথ। এই যে আমরা প্রেষণা দিলাম, প্রেষণার কারণে কোম্পানি যেন আরও বেশি কি করে, গ্রো করে। ঠিক আছে, এই ব্যাপারটা। তো এই তিনটা হচ্ছে এটার ফুল ফর্ম। পরের প্রশ্নে কি বলছে, কোনটি অনার্থিক প্রেষণার উপাদান? এখন আবার আমরা এক একজনের মতামত অনুযায়ী এক একভাবে ভাগ করি। যেমন হার্জবার্গ আমাদেরকে দ্বি উপাদান তত্ত্ব বলেছে, রক্ষণাবেক্ষণকারী এবং হচ্ছে প্রেষণাদানকারী। তেমন হচ্ছে আব্রাহাম মাসলো আমাদেরকে 5টা স্তরের কথা বলেছে বা 5 ধরনের আমাদের চাহিদার কথা বলেছে। এরপরে এক্স তত্ত্ব, ওয়াই তত্ত্বতে 2 ধরনের বিপরীতমুখী চাহিদার কথা বলা হয়েছে। আরেকটা ভাবে আমরা আমাদের প্রেষণাদানকারী উপাদানগুলোকে ভাগ করতে পারি, সেটা হচ্ছে আর্থিক এবং অনার্থিক। তো আর্থিক কি আমরা নাম শুনেই বুঝতে পারছি, যেখানে হচ্ছে অর্থ জড়িত আছে, অনার্থিক যেখানে হচ্ছে অর্থ জড়িত নাই। ঠিক আছে, তো অর্থ জড়িত নয়। ওকে, এখন যদি দেখি আমরা কি চাইছি, অনার্থিক। তো
আর্থিক নিরাপত্তা, আর্থিক নিরাপত্তার মধ্যে শুরুতে অর্থ লেখা আছে। চিকিৎসা ভাতা হিসেবে কি দেওয়া হয়? টাকা দেওয়া হয়। পদোন্নতি দিলে কি হয়? বেতন বাড়ে, অর্থাৎ বেতন কিসে দেওয়া হয়? টাকায়। একমাত্র এখানে যে অপশনটা আছে অর্থাৎ নিরাপত্তা, একজন কর্মীকে আপনি যখন নিরাপত্তা দিবেন ভালো মতো, এই নিরাপত্তাটা কিন্তু আর্থিক কোনো বিষয় না। সে কাজে যাচ্ছে, কাজে যাওয়ার সে কর্মজ পরিবেশটা, সেখানে একটু নিরাপত্তা বলয় তৈরি করা, এবং ধরেন হচ্ছে সেখানে কোনো ধরনের আগুন লাগলে বা কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে যেন খুব দ্রুত তারা বের হতে পারে, এই ধরনের যে ব্যবস্থা, এটা কিন্তু সরাসরি অর্থের সাথে রিলেটেড না। কোনটি অনার্থিক প্রেষণা? এখন আবার একটা প্রশ্ন, কোনটি অনার্থিক? বোনাস, টাকার সাথে রিলেটেড, মুনাফার অংশ টাকা হিসেবে পাবো, পদোন্নতি দিলে আমরা কি দিব? তাদের বেতন বাড়িয়ে দিব। সো একমাত্র উত্তম ব্যবহার করতে গেলে কিন্তু প্রতিষ্ঠানের কোনো টাকা খরচ হয় না। সো এটা হচ্ছে অনার্থিক প্রেষণা। ওকে, চাহিদা সোপান তত্ত্বের প্রবক্তাকে আমরা মাত্র বলেছি। চাহিদা সোপান তত্ত্ব এটা হচ্ছে কয়টি স্তরে ভাগ করা? 5টা। ঠিক আছে, এটা দিয়েছে কে? আব্রাহাম মাসলো। এটা সম্পর্কে আমরা যদি একটু দেখি, নিচ থেকে যাই, প্রথমে হচ্ছে কি, প্রথমে যদি আমরা যাই, প্রথমে হচ্ছে জৈবিক চাহিদা। ওকে, জৈবিক চাহিদা, জৈবিক চাহিদা। এরপরে হচ্ছে কি? নিরাপত্তার চাহিদা। এরপরে কি? সামাজিক চাহিদা। এরপরে কি? আত্মতৃপ্তির চাহিদা। সর্বশেষ কি? আত্মপ্রতিষ্ঠার চাহিদা। ওকে, তো এখন এই 5টা যে স্টেপের কথা বললাম, একজন মানুষ সবার আগে তার জৈবিক চাহিদা অর্থাৎ একদম বেসিক নিড যেগুলো, অন্ন, বস্ত্র, এইগুলো খুঁজবে। ঠিক আছে, এরপরে নিরাপত্তার চাহিদার মধ্যে কি হবে? এখানে মূলত অন্ন বস্ত্র তার পাওয়া হয়ে গেছে, এখন সে দ্বিতীয় লেভেলে আছে, অর্থাৎ এখন তার কি দরকার? একটা নিরাপত্তা দরকার। সে তার চাকরির নিরাপত্তা খুঁজতে পারে বা জীবনের নিরাপত্তা খুঁজতে পারে। ঠিক আছে, এইগুলা। সামাজিক চাহিদা আবার কি? ধরেন কর্মক্ষেত্রে বন্ধুত্ব, বা একটা যে সমাজে আমরা বাস করি সেই সমাজের মানুষের সাথে মিলেমিশে চলা, সো একটা বন্ধুত্ব মেনটেন করার যে চাহিদাটা সেটা। আত্মতৃপ্তির চাহিদা কি? আমি ধরেন আমার এই নিচের 3টা চাহিদা পূরণ হয়ে গিয়েছে, এখন আত্মতৃপ্তির চাহিদা কি? একজন মানুষের একটু দেখা যায় যে একটা বড় বাড়ির ইচ্ছা থাকে বা একটা হচ্ছে গাড়ি কেনার ইচ্ছা থাকে। সো এই নিজেকে তৃপ্ত করা, ঠিক আছে, নিজের যে ইচ্ছা, এই নিজের ইচ্ছাটাকে পূরণ করে নিজের ইচ্ছাকে তৃপ্ত করা, এটা। ওকে, আচ্ছা, এরপরে আত্মপ্রতিষ্ঠার মধ্যে সর্বশেষ কি? এইটা হচ্ছে ধরেন আমরা যদি সমাজসেবা লিখি তাহলে খুব সহজে বুঝতে পারবেন। সমাজসেবা মানে কি? নিজেকে একটু আলাদাভাবে সমাজের মধ্যে একটু আলাদাভাবে তুলে ধরা। যেমন বিল গেটস বা ইলন মাস্কের আমরা নাম শুনেছি, বা বাংলাদেশে হচ্ছে আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি তাহলে স্যামসাং, তারপরে হচ্ছে আমরা রণদা প্রসাদ, যদি ভারতের কনটেক্সটে চিন্তা করি তাহলে হচ্ছে মুকেশ আম্বানি, যারা নিজেদেরকে, বা টাটা, ঠিক আছে, তারা নিজেদেরকে একটু কি করে, অন্য যে কোনো মানুষের থেকে একটু আলাদাভাবে উপস্থাপন করে। কিভাবে? বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম প্রতিষ্ঠার মাধ্যমে। কেউ একটা স্কুল করে দিল বা গরিবদেরকে খাবার দিল, ঠিক আছে, এইরকম। তো এইটা হচ্ছে তার 5টা স্টেপ। আব্রাহাম মাসলোর চাহিদা সোপান তত্ত্বের স্তর কয়টি? তো আমরা মাত্র দেখলাম স্তর হচ্ছে টোটাল 5টা। ঠিক আছে, এরপরের প্রশ্ন বলছে মাসলোর চাহিদা সোপান তত্ত্বের সর্বোচ্চ ধাপ কোনটি? অর্থাৎ আমরা যে মাসলোর চাহিদা সোপান তত্ত্ব মাত্র দেখলাম, প্রথমে হচ্ছে জৈবিক চাহিদা, জৈবিক চাহিদা শেষের পরে হচ্ছে আমাদের নিরাপত্তা, নিরাপত্তার চাহিদার পরে হচ্ছে সামাজিক চাহিদা, তারপরে আত্মতৃপ্তির চাহিদা, সর্বশেষে কি একদম সবার উপরে যেটা, অর্থাৎ একদম নিচের গুলো পূরণ হইতে 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 একেবারে ওপরে গিয়ে, অর্থাৎ সর্বার শেষে কোনটা পূরণ করতে হবে সেটা হচ্ছে আত্মপ্রতিষ্ঠা। তো এটা হচ্ছে সর্বোচ্চ ধাপ। তাহলে সর্বোচ্চ ধাপ কোনটা? এটা হচ্ছে আত্মপ্রতিষ্ঠা। আর যদি বলা হয় সর্বনিম্ন ধাপ কোনটা, সর্বনিম্ন ধাপ, তাহলে আমরা বলবো হচ্ছে জৈবিক চাহিদা। ঠিক আছে, বা একদম বেসিক নিড যেটা, জৈবিক চাহিদা। ওকে, আচ্ছা, মাসলোর চাহিদা সোপান তত্ত্বের সামাজিক চাহিদা কোন স্তরে? সো দেখেন আমরা
নিচে 1 নম্বর স্তরে ছিল হচ্ছে জৈবিক, 2 নম্বরে হচ্ছে নিরাপত্তা, তাহলে সামাজিক স্তর হচ্ছে 3 নম্বরে, 4 নম্বরে হচ্ছে আত্মতৃপ্তি এবং সর্বশেষ সর্বোচ্চ যেটা 5 নম্বর আত্মপ্রতিষ্ঠা। তাহলে সামাজিক চাহিদা হচ্ছে 3 নম্বর স্তরে, এই যে তৃতীয় স্তর। আব্রাহাম মাসলো প্রদত্ত চাহিদা সোপান তত্ত্ব অনুসারে সামাজিক চাহিদার পরবর্তী চাহিদা কোনটি? সামাজিক চাহিদা যেহেতু 3 নম্বরে ছিল, এর পরবর্তী 4 নম্বর কোনটা ছিল? 4 নম্বরে ছিল আমাদের আত্মতৃপ্তির চাহিদা, নিজেকে বা নিজের ইচ্ছা পূরণ করার যে চাহিদাটা, নিজের বা এক্সট্রা যে লাক্সারি টাইপের যে ইচ্ছাগুলো, সেটা তাহলে কি? আত্মতৃপ্তির চাহিদা। ওকে। হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্ব, অর্থাৎ রক্ষণাবেক্ষণকারী উপাদান আর একটা হচ্ছে প্রেষণাদানকারী উপাদান, এই দুইটা তত্ত্বের প্রেষণামূলক উপাদান অর্থাৎ এইটা, অর্থাৎ যেটা কি করে আমাদেরকে শুধুমাত্র যদি না থাকে তাহলে কোনো ধরনের সমস্যা হয় না, কিন্তু যদি থাকে এক্সট্রা একটা সন্তুষ্টি দেয়। এটার উপাদান কি কি? বেতন, সাফল্য, স্বীকৃতি। এখন দেখেন বেতন যদি একটা প্রতিষ্ঠানে না থাকে, কর্মীদেরকে বেতন না দেয়, তাহলে কর্মীরা কি হবে? অসন্তুষ্ট হবে। তার মানে কি? এটা কিন্তু অলরেডি হচ্ছে আমাদের এই রক্ষণাবেক্ষণকারী উপাদানের মধ্যে চলে গিয়েছে। এটা যদি না থাকে অসন্তুষ্ট হবে। আর নিচের দুইটা খেয়াল করেন, সাফল্য বা স্বীকৃতি যদি কর্মীকে না দেওয়া হয়, কর্মী কিন্তু অসন্তুষ্ট হবে না, তার নিজের কাজ নিজের মতো চালিয়ে যাবে। কিন্তু এগুলো যদি দেওয়া হয়, সে এক্সট্রাভাবে মোটিভেটেড ফিল করবে। যার কারণে আমাদের অ্যান্সার হচ্ছে কি 2 ও 3, যেহেতু আমাদের প্রেরণামূলক উপাদান জানতে চেয়েছি। মোটিভেশন শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ঠিক আছে, তো এইটা একটা ইংরেজি শব্দ। এই ইংরেজি শব্দটা হচ্ছে আমরা দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন ল্যাটিন বা আমেরিকা বা গ্রিক শব্দ থেকে আসে। সো এরকমই একটা শব্দ হচ্ছে মুভিয়ার, এই মুভিয়ার থেকে মোটিভেশন শব্দটা এসেছে। প্রেরণা ব্যক্তির কোনটির সাথে সংযুক্ত? অর্থাৎ একজন ব্যক্তি প্রেরণা পাবে ঠিক কখন বা কোন জিনিসটা নিয়ে, তার কোন জিনিসটা নিয়ে কাজ করলে? হ্যাঁ, অবশ্যই তার অভাববোধ। দেখেন প্রত্যেকটাতেই অভাবের কথা লেখা আছে। অভাববোধ না থাকলে কেউ হচ্ছে প্রেরিত হবে না। অর্থাৎ দেখা গেল যার মাসে যার কোটি কোটি টাকা আছে, তাকে যদি বলো যে এই কাজটা করে দেন ভাই, আপনাকে 50,000 টাকা দিব, সে কিন্তু প্রেরণা পাবে না। কিন্তু আবার যদি বলেন যে ভাই এই কাজটা করে দেন, আপনাকে সমাজের মধ্যে একটু বড় মানুষ হিসেবে প্রতিষ্ঠা করে দিব, তাহলে কিন্তু সে করবে, কারণ তার কাছে টাকার কোনো নিড নাই, কিন্তু আত্মপ্রতিষ্ঠার একটা নিড আছে। ওকে। অভিযোগ আসবে না, আবেগ আসবে না, উত্তেজনা। হ্যাঁ, অবশ্যই একটা মানুষের মধ্যে উত্তেজনা থাকবে এবং তাড়না থাকবে। ওই যে জিনিসটা নিয়ে সে অভাববোধ করতেছে, সেটা পাওয়ার একটা তার মধ্যে তাড়না থাকবে। ঠিক আছে। আর এরই সাথে যদি আমরা এই প্রেষণার চক্রটা একটু দেখি, প্রেষণার চক্র, তো এখানে প্রথমে কি থাকবে? মানুষের মধ্যে একটা অভাববোধ থাকবে। অভাববোধ থেকে সে কি করবে? তার মধ্যে একটা তাড়না সৃষ্টি হবে। ঠিক আছে, তাড়না সৃষ্টির মধ্য দিয়ে তার মধ্যে মূলত কি হবে? ওই যে পণ্যটা, ওই পণ্য বা ওই স্পেসিফিক জিনিসটা পাওয়ার একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হবে। ঠিক আছে। তো আমরা বলতে পারি যে প্রাপ্তি। ঠিক আছে। আর সর্বশেষ কি? সন্তুষ্টি। সন্তুষ্টি বা সেই লক্ষ্য যেটা আছে, সেই লক্ষ্যটাকে অর্জন করা। ঠিক আছে, এইটার মধ্য দিয়ে 4টা স্টেপের মধ্য দিয়ে মূলত প্রেষণা চক্রটা ঘুরে বেড়ায়। ঠিক আছে। সো তাহলে প্রেষণার সর্বশেষ ধাপ কোনটি? এটা আমরা মাত্র দেখলাম, সেটা হচ্ছে সন্তুষ্টি বা লক্ষ্য। অর্থাৎ যেটার জন্য মানে একজন ব্যক্তি কাজে মোটিভেট হবে কোনটা পাওয়ার আশায়, সেটা হচ্ছে কি? লক্ষ্য। এই লক্ষ্যটা একটা কি হতে পারে? ধরেন এটা কোনো বোনাস হিসেবে কোনো টাকা হইতে পারে। যেমন আমি একটা কর্মী যদি এক্সট্রা 100 ইউনিট প্রডিউস করে, এটার জন্য সে এটা বোনাস পাবে, ধরেন 500 টাকা বোনাস পাবে। ঠিক আছে, এটা। বা সন্তুষ্টি অর্জন কিভাবে হবে? এই 100 টাকা যদি সে পায়, তখনই তো সে সন্তুষ্টি পাবে। ঠিক আছে, তো এইটা লক্ষ্য বা সন্তুষ্টি, এটাকে আমরা বলি যে আমাদের প্রেষণার সর্বশেষ ধাপ। এবার আসেন প্রেষণার প্রত্যাশা তত্ত্ব। এরা ইংরেজি নাম কি? এক্সপেকটেশন থিওরি। এক্সপেকটেশন থিওরি। তো এই এক্সপেকটেশন থিওরির যে সমীকরণটা আছে, এই সমীকরণটা মূলত কোনটা? আমরা যদি একটু দেখি, এম ফর হচ্ছে মোটিভেশন। মোটিভেশনের আমরা ফর্মুলা বের করব। এম ফর মোটিভেশন। এখন একটা মানুষ কখন মোটিভেশন ফিল করবে? সো সবার আগে তার একটা কি থাকবে? এক্সপেকটেশন থাকবে। এক্সপেকটেশন, তার একটা অভাববোধ থাকবে।
এরপরে সে কি করবে, এই অভাববোধটাকে সে আমি বলবো যে হচ্ছে কি বলে যে কাজ যেটা আছে বা ইমপ্রুডেন্স বা ওই ধরনের যে বিষয়গুলো আছে এটার সাথে রিলেট করবে। এবং সর্বশেষ গিয়ে সে এই ভ্যালেন্সটাকে আদায় করে নিবে। ঠিক আছে, সর্বশেষ গিয়ে সে ভ্যালেন্সটাকেও আদায় করে নিবে। তো এর মধ্য দিয়ে মূলত এক্সপেকটেশন দিয়ে যে প্রক্রিয়াটা শুরু হয়, এই এক্সপেকটেশন, ব্যালেন্স, এই যে দুইটা বিষয়ের সমন্বয়, মাঝখানে হচ্ছে আই, এই তিনটা বিষয়ের যে সমন্বয়, এই তিনটা বিষয়ের সমন্বয়ের মধ্য দিয়ে মূলত দিন শেষে মোটিভেশনটা কাজ করে। সো এই জন্য মোটিভেশনের ফর্মুলা কি, ই আই এবং হচ্ছে ভি এর টাইমস। ঠিক আছে, এগুলো হচ্ছে এক্স মানে হচ্ছে টাইমস, ই আই ভি। কোনটি প্রেষণাদানের অনার্থিক উপায়, অর্থাৎ আর্থিক উপায় নয়? তাহলে আমরা এই সম্পর্কে আগে পড়েছি, অর্থ রিলেটেড না। যেমন বিমার সুবিধা, বিমাতে একটা কি দেওয়া হয়, টাকা দেওয়া হয়। শিক্ষা ভাতা, ভাতার মধ্যে কি, ভাতা মানে কি অ্যালাউন্স, এখানেও টাকা জড়িত। ভ্রমণের সুযোগ, ভ্রমণে যে তাকে নিয়ে যাবে তার জন্য একটা পার পার্সন হচ্ছে 1000 বা 2000 টাকা একটা খরচ হবে, এটা হচ্ছে অর্থের সাথে রিলেটেড। একমাত্র প্রতিষ্ঠান যদি প্রশিক্ষণ দেয়, অনেক সময় প্রশিক্ষণ টাকা লাগে, অনেক সময় লাগে না। যেমন প্রশিক্ষণ যদি এক্সিস্টিং যারা বড় পর্যায়ের লিডার আছে তারা যদি প্রশিক্ষণ দেয়, তারা কিন্তু তেমন ধরনের টাকা নেয় না। এই প্রশিক্ষণটা মূলত অনার্থিক উপায়। ওকে, এবার আসেন, আমাদের সামনে একটা উদ্দীপক এসেছে, আমরা একটু পড়ি। জনাব কাইফ আর্থিক অসচ্ছলতার কারণে লেখাপড়া অসমাপ্ত রেখে একটি ক্ষুদ্র ব্যবসা শুরু করেন। ক্রমান্বয়ে তার আর্থিক সচ্ছলতা বেড়ে যাওয়ায় তিনি ছোট ভাই বোনদের লেখাপড়ার ব্যয়ভার বহনপূর্বক তার ব্যবসার পরিধি সম্প্রসারণ করেন। পরবর্তীতে তিনি স্থানীয় বণিক সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি নিজ গ্রামে মায়ের নামে একটি স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। উদ্দীপকে বর্ণিত কাইফের ধাপে ধাপে উন্নতির যে বিষয়গুলো, অর্থাৎ তার প্রথমে যে বেসিক নিড ছিল আর্থিক অসচ্ছলতা, সেটা পূরণ হলো। তারপরে হচ্ছে ক্রমান্বয়ে তার সাফল্য বেড়ে গেল। তারপর ছোট ভাইদেরকে পড়ালেখা করালেন। এরপরে সে নিজে দেখা গেল এমন একটা পরিবেশে পৌঁছে গেছে, সে সভাপতি হয়ে গেছে বণিক সমিতির। তারপরে আবার সে একটা স্কুল প্রতিষ্ঠার, অর্থাৎ সমাজ সেবা করার একটা পরিকল্পনা নিচ্ছে। তো এইটা আমাদের কোন ধরনের প্রেষণার তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ? ওকে, আমাদের এখানে হচ্ছে এটা অপশনটা ভুল আসছে। এখানে হচ্ছে আমাদের ইনি যেহেতু দেখেন কি করতেছে, সে প্রথমে তার জৈবিক যে চাহিদা ছিল সেটা পূরণ করতেছে, একদম আর্থিক অসচ্ছলতা, সেখান থেকে ধীরে ধীরে তার যে নিরাপত্তার চাহিদা ছিল সেটা পূরণ হয়েছে। তারপরে তার যে হচ্ছে সামাজিক চাহিদা ছিল সেটা পূরণ হয়েছে। আত্মতৃপ্তির যে চাহিদা ছিল, সে দেখেন সভাপতি হয়ে গেছে, সেটা পূরণ হয়েছে। সর্বশেষ গিয়ে সে আত্মপ্রতিষ্ঠার চাহিদা, অর্থাৎ নিজের নামে, নিজের মায়ের নামে একটা স্কুল দিচ্ছে, তার মানে কি দিন শেষে তার নামই সবার মাঝে ফুটে উঠবে। সো আত্মপ্রতিষ্ঠার যে চাহিদাটা সেটাও পূরণ হচ্ছে। তার মানে আমরা ধীরে ধীরে দেখলাম এটা হচ্ছে কি আমাদের সেই আব্রাহাম মাসলোর যে তত্ত্বটা আছে, অর্থাৎ আব্রাহাম মাসলোর যে তত্ত্বটা আছে চাহিদা সোপান তত্ত্ব, সেই চাহিদা সোপান তত্ত্বের 5টা স্টেপ। ওকে, আচ্ছা। উদ্দীপকে বর্ণিত স্বপ্ন পূরণ হলে জনাব কাইফের বাড়বে সামাজিক মর্যাদা, পৃথক ভাবমূর্তি তৈরি হবে, শিক্ষাগত না, এই শিক্ষাগত যোগ্যতা তার নতুনভাবে তৈরি হবে না। স্কুল প্রতিষ্ঠা করলে স্কুলে তো আর সে পড়তে যাবে না, অন্য বাচ্চারা এসে পড়াশোনা করবে। তো তার এই প্রথমের 2টা হবে। তাহলে অ্যান্সার কি 1 ও 2। ওকে, কার্যকর যোগাযোগের আমরা হচ্ছে একটা চ্যাপ্টার ওখানে হচ্ছে ইনক্লুড করি নাই, যেহেতু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন কম আসে। সো আমাদের আরও একটা চ্যাপ্টার ছিল, সেটা হচ্ছে যোগাযোগ। এই যোগাযোগটা হচ্ছে আমরা এটার সাথে কভার করতেছি। সো কি যোগাযোগ, অর্থাৎ একজন আরেকজনের সাথে কিভাবে কমিউনিকেট করবে। তো এখানে এটা সঠিক প্রক্রিয়া কোনটি? এনকোডিং মেসেজ, ডিকোডিং, ফিডব্যাক। ডিকোডিং মেসেজ, এনকোডিং ফিডব্যাক, মেসেজ এনকোডিং ডিকোডিং ফিডব্যাক, ফিডব্যাক মেসেজ ডিকোডিং এনকোডিং। সো কোনটা হবে? সো এখন দেখেন, সবার আগে আপনি কাউকে একটা কি পাঠাবেন? মেসেজ পাঠাবেন, এটা ঠিক আছে। এরপরে মেসেজটাকে কি করবেন? এনকোড করবেন, করে আমার যে মাধ্যমটা আছে সেই মাধ্যমে দিবেন। এই মাধ্যম দিয়ে সেই এনকোডিং করা যে কোডটা আছে সেই কোডটা আবার
প্রাপকের কাছে যাবে, প্রাপক প্রথমে কি করবে, ডিকোডিং করবে, এরপরে সেটা যখন সে বুঝতে পারবে এই ডিকোডিং করে যে মেসেজটা সে পাইছে, সেই মেসেজে আবার সে কি করবে, ফিডব্যাক দিবে সেম প্রসেস ফলো করে। তার মানে কি, কার্যকর যোগাযোগের পদ্ধতি হচ্ছে এটা। দেখেন ডিকোডিং আগে হবে না, এনকোডিং পরে হবে না, মেসেজ আগে আসবে, আগে এনকোডিং হবে না, আগে মেসেজ তৈরি করতে হবে তারপরে এনকোডিং হবে, এই জন্য বাকিগুলো মিলে না, এটা হচ্ছে মিলে। ঊর্ধ্বতন কর্তৃক অধস্তনকে দেওয়া বিভিন্ন নির্দেশনা কোন যোগাযোগ নির্দেশ করে? দেখেন একটা প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কোথায় থাকে, এই যে উপরে ধরেন এটা হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর এমডি, সে হচ্ছে এরিয়া ম্যানেজার এএম, এরিয়া ম্যানেজারকে একটা নির্দেশনা দিল, তাহলে দেখেন তো এই যে নির্দেশনা সে দিল সেটা কোথা থেকে, উপর থেকে নিচে আসতেছে না, উপর থেকে যদি নিচে কোনো নির্দেশনা আসে সেটাকে আমরা কি বলি, নিম্নগামী। ওকে, নিম্নগামী যোগাযোগ প্রক্রিয়া। কোনটি শব্দ বহির্ভূত যোগাযোগ? শব্দ বহির্ভূত বলতে এখানে আমরা ওয়ার্ডকে বুঝবো, এই শব্দ মানে কিন্তু সাউন্ড না, ওয়ার্ডকে, এই শব্দ মানে হচ্ছে ওয়ার্ড, ওয়ার্ড বহির্ভূত। সো ইমেইলে ওয়ার্ড থাকে, চিঠিতে কি থাকে, ওয়ার্ড থাকে, কথোপকথনের মধ্যে ওয়ার্ড দিয়ে আমরা কথা বলি, কিন্তু একটা সাইন, ধরুন এই সাইনটা, তার মানে কি এদিকে যাও, এই সাইনটা মানে এদিকে যেও না, এই সাইনটা এখানে হচ্ছে কোনো একটা জিনিস লুকানো আছে, তারপরে এই সাইনটা এখানে হচ্ছে গির্জা আছে, তো এটা দিয়ে এখানে কোনো ওয়ার্ডের কথা কিন্তু বলা হয় না, এই জন্য হচ্ছে এইটা হচ্ছে অ্যান্সার, শব্দ বহির্ভূত। কলেজের ঘন্টা বাজানোর শব্দ কোন ধরনের যোগাযোগ? শাব্দিক। ওকে, কোন ধরনের যোগাযোগ? দেখেন তো, অনানুষ্ঠানিক, শাব্দিক, বাহ্যিক, দেখেন এটা হচ্ছে শব্দ বহির্ভূত। বলতে পারেন যে ঘন্টা বাজালে তো শব্দ হবে, এই শব্দ মানে ওই সাউন্ড না, এই শব্দ মানে হচ্ছে ওয়ার্ড। তো ঘন্টার আসলে দিন শেষে কোনো ওয়ার্ডিং, কোনো মিনিং নেই। যোগাযোগ প্রক্রিয়ার প্রথম উপাদান কি? দেখেন তো, যোগাযোগ প্রক্রিয়া যে আমি করব, কে করবে, আমি আরেকজনের সাথে করব, তো সবার আগে কার দরকার, আমার দরকার, মানে আমি যোগাযোগটা শুরু করব, তো সবার আগে কাকে দরকার, প্রেরককে দরকার। আমরা যদি প্রসেসটা দেখি, সবার আগে কাকে দরকার, প্রেরক, সে একটা সংবাদ রেডি করবে, এই সংবাদটা একটা মাধ্যম দিয়ে কার কাছে যাবে, প্রাপকের কাছে যাবে, প্রাপক সর্বশেষ কি করবে, সেটাকে ফিডব্যাক দিবে। ওকে, তাহলে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে প্রেরক। সংবাদ গ্রহণকারী প্রত্যুত্তর প্রদান, এই যে প্রত্যুত্তর প্রদান কখন, সে মেসেজটা পেয়ে পরবর্তীতে যে প্রত্যুত্তর প্রদান করবে তাকে আমরা কি বলি, তাকে আমরা বাংলায় বলি ফলাবর্তন, ইংরেজিতে বলি ফিডব্যাক। ফিডব্যাক। ওকে, আচ্ছা, এরপরে কোনটি যোগাযোগ প্রক্রিয়াকে সাফল্যমণ্ডিত করে? দেখেন যোগাযোগ প্রক্রিয়াতে মূলত কি হয়, একজন আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করে। তো একজন যখন আরেকজনকে কোনো একটা মেসেজ দিবে, এটার সফলতা কখন, যে অপরজন যাকে মেসেজটা পাঠানো হলো সেই মেসেজটা বুঝছে কিনা, এটা কিভাবে বুঝি, তাকে যে মেসেজটা পাঠানো হয়েছে তার রিপ্লাইয়ে যদি সে কোনো মেসেজ পাঠায় সেটা, তো সেই রিপ্লাইয়ের যে কাজটা সেটা মূলত এই ফলাবর্তন বা ফিডব্যাকের মাধ্যমে হয়, এই জন্য এইটা হচ্ছে সাফল্যমণ্ডিত করে। জয়সূচক, এই যে আমরা যে ভি সাইন দেই, জয়সূচক সংকেত হিসেবে 2 আঙ্গুল দিয়ে যে ভি সাইনটা দেই, এইটা মূলত কোন ধরনের যোগাযোগ, চাক্ষুষ, শ্রবণ দর্শন, নীরব, নাকি অঙ্গ সঞ্চালন? আমরা হাত দেখাই, অঙ্গ সঞ্চালনের মাধ্যমে এই সংকেতটা আমরা দেই। কোনটি মৌখিক যোগাযোগের সুবিধা, অর্থাৎ আমি যদি মুখে মুখে যোগাযোগ করি তাহলে সুবিধাটা কি? তাৎক্ষণিক প্রক্রিয়া আমরা জানতে পারবো, প্রামাণ্য কোনো দলিল থাকবে না, মুখের কোনো দলিল থাকে না। অপব্যাখ্যা রোধ করা যাবে না, কারণ আপনি কাউকে একটা মুখে কথা বলছেন, সে কিন্তু গিয়ে ডিফারেন্ট কথা বলতে পারে, কিন্তু যদি লিখে দিতেন তাহলে ডিফারেন্টভাবে বলার কোনো সুযোগ নাই। আইনগত মর্যাদা নাই মৌখিক কথার, আইনগত মর্যাদা সবসময় লিখিত জিনিস। আমরা ওই যে চুক্তি পড়েছি, এই জন্য চুক্তিতেও আমরা ব্যাপারটা দেখেছি যে মৌখিক চুক্তি হলে কোনো ধরনের আইনি সুবিধা পাওয়া যায় না। কোনটি মৌখিক যোগাযোগের মাধ্যম? ইমেল কি মৌখিক? না। ফ্যাক্স কি মৌখিক? না। টেলিগ্রাম কি মৌখিক? এই তিনটাতে হচ্ছে চিঠি, নর্মাল ভাষায় যদি বলি আমরা চিঠি পাঠাই। শুধুমাত্র ফোনে আমরা মৌখিকভাবে যোগাযোগ করি। ওকে, সমন্বয়ের অভাবে প্রতিষ্ঠানে, এখন আমরা সমন্বয় চ্যাপ্টার ঢুকে গেছি, প্রথমত কোন ধরনের সমস্যার সৃষ্টি হয়?
সমন্বয় যদি না থাকে একটা প্রতিষ্ঠানে, বললাম যে ক্রয় বিভাগের সাথে বিক্রয় বিভাগে যদি সমন্বয় না থাকে, দিন শেষে দেখা যাবে ক্রয় বিভাগ বেশি করে পণ্য কি করলো, ক্রয় করলো। এদিকে হচ্ছে বিক্রয় বিভাগ কি করতেছে, বিক্রয় বিভাগ ধরেন বিক্রি করতে পারলো না, ঠিক আছে। তখন দেখা যাবে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই জন্য সবার আগে এখানে দেখেন আমাদের যে ব্যাপারগুলো লেখা আছে এর মধ্যে বিশৃঙ্খলা তৈরিটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। ব্যয় বাড়বে, ফাঁকিবাজি বাড়বে, অবাধ্যতাও সৃষ্টি হবে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা কোনটা হবে, সেটা হচ্ছে বিশৃঙ্খলার একটা সমস্যা তৈরি হবে। কোনটি সমন্বয় সাধনের নীতি হিসেবে বিবেচিত? দেখেন তো, সমন্বয় সাধন কি করা হয় মূলত, একটা প্রতিষ্ঠান যেন আরেকটা প্রতিষ্ঠানের সাথে বা একটা বিভাগ আরেকটা বিভাগের সাথে একই গতিতে এগিয়ে যায়। তো তার মানে কি, একই গতিতে এগিয়ে যেতে গেলে তাদের মধ্যে একটা কি দরকার, ধারাবাহিকতা দরকার। সো এই ধারাবাহিকতার যে নীতিটা আছে, এই ধারাবাহিকতার নীতিটাকে মূলত ফলো করা হয় এই সমন্বয় সাধনের সময়। ওকে, স্বতঃস্ফূর্ত সংযোজন করা হয় কোনটার মাধ্যমে? স্বতঃস্ফূর্ত সংযোজন মানে কি, এই যে একটা বিভাগ আরেকটা বিভাগ নিজেরা নিজেদের মধ্যে যখন কাজ করবে তখন তাদের মধ্যে যেন একটা অংশগ্রহণমূলক ব্যাপার থাকে। কখন সেই ব্যাপারটা সৃষ্টি হবে, যখন সমন্বয় থাকবে। ওকে, সো এই জন্য হচ্ছে সমন্বয়। সো এখন আমরা সমন্বয়ের যে সংজ্ঞা আছে এই সংজ্ঞাটা আমরা দেখব একটা এমসিকিউর মধ্য দিয়ে। তো এই সংজ্ঞাটা আপনারা একটু মুখস্থ করে দিবেন, এটা এক্সামে আসতে পারে। আমাদের ক নম্বরের যে কোয়েশ্চেন আছে, এই ক নম্বরের কোয়েশ্চেনে এটা আসবে। বিভিন্ন ব্যক্তিদের মধ্যে সমন্বয় হতে পারে, বিভাগগুলোর মধ্য থেকে সমন্বয় হতে পারে, উপবিভাগ যেগুলো আছে সেগুলোর মধ্যে সমন্বয় হতে পারে। এদের যে কাজগুলো আছে এই কাজগুলোকে এক সূত্রে গ্রথিত ও সমন্বিত করার কাজ বা গ্রথিত করার কাজকে বলা হয় সমন্বয় সাধন। যদি আপনাদের সংজ্ঞা হিসেবে এই প্রশ্ন আসে যে সমন্বয় সাধন কাকে বলে, তখন আপনারা এটা লিখবেন, বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের কাজকে একই সূত্রে গ্রথিত করার কাজকে আমরা বলছি সমন্বয় সাধন। ব্যবস্থাপনার কোন কাজের অভাবে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের মধ্যে ছন্দপতন হয়, সেটা হচ্ছে এই যে সমন্বয়, এটা আমরা বুঝে গিয়েছি। এখন আসেন সমন্বয়ের প্রধান উদ্দেশ্য কোনটি, অর্থাৎ আমরা যে সমন্বয় সাধন করতে চাচ্ছি কোন কারণে, এটা হচ্ছে ঐক্য স্থাপনের জন্য। নীতি বাস্তবায়ন এটা হচ্ছে পরিকল্পনা করা হয়। ব্যয় কমানো এটা হচ্ছে ব্যবস্থাপনা কার্যক্রমের মাধ্যমে করা হয়। উৎপাদন বাড়ানো এটা ব্যবস্থাপনা কার্যক্রমের মাধ্যমে আমরা করি। কিন্তু দিন শেষে এইটার মেইন উদ্দেশ্য, অর্থাৎ এইগুলো আমরা সমন্বয়ের মাধ্যমে করি, কিন্তু এগুলো করতে গেলে অন্য যে ব্যবস্থাপনা কার্যক্রমগুলো আছে, পরিকল্পনা সংগঠন, তারপরে সমন্বয়, পরিকল্পনা সংগঠন, কর্মী সংস্থান, নিয়ন্ত্রণ, এগুলো লাগে। কিন্তু ঐক্য স্থাপন করতে গেলে অবশ্যই সমন্বয়ের দরকার হবে। এই জন্য সমন্বয়ের প্রধান উদ্দেশ্য হচ্ছে ঐক্য স্থাপন। সমন্বয়ের অভাবে প্রতিষ্ঠানে প্রথমত কোন ধরনের সমস্যা দেখা যায়, অলরেডি আমরা দেখেছি, সেটা হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কোনটি কার্যকর সমন্বয়ের পূর্ব শর্ত? এখন দেখেন, সমন্বয় যে করব, এটা করতে গেলে আসলে প্রতিষ্ঠানকে সবার আগে কি হতে হবে? সহজ সাংগঠনিক কাঠামো, কাজের পরিবেশ সৃষ্টি, অধিক শ্রম, অধিক মূলধন। দেখেন, সমন্বয় করতে গেলে সমন্বয়টা কিসের মধ্যে হবে? এই যে বিভিন্ন ধরনের, এটা হচ্ছে ক্রয় বিভাগ, এটা হচ্ছে বিক্রয় বিভাগ, এদের মধ্যে অনেকগুলো কর্মচারী আছে। এই কর্মচারীরা যারা কাজ করবে এরা তো একরকম ভাবে কাজ করবে, এরা একরকম ভাবে কাজ করবে। নির্দেশনা পাবে হচ্ছে এরা এখান থেকে, এরা পাবে হচ্ছে এখান থেকে। তো এখন এই কাঠামো যেটা আছে, কাঠামোতে আবার বলা আছে যে এই বিক্রয় বিভাগ এই হচ্ছে ক্রয় বিভাগের সাথে সমন্বয় করবে, ক্রয় বিভাগ আবার বিক্রয় বিভাগের সাথে সমন্বয় করবে। তো এই যে সমন্বয়ের যে ব্যাপারটা, এটা মূলত কিসের মাধ্যমে আমরা বুঝলাম? কাঠামোর মাধ্যমে। কারণ দেখেন, এই যে ক্রয় ব্যবস্থাপক এও হচ্ছে বিভাগীয় ব্যবস্থাপক, আবার যে বিক্রয় ব্যবস্থাপক আছে এও হচ্ছে বিভাগীয় ব্যবস্থাপক, মানে বিভিন্ন বিভাগের ব্যবস্থাপক। তো এটা নির্দেশনায় থাকে কোম্পানি থেকে যে বিভাগীয় ব্যবস্থাপকগণ নিজেদের মধ্যে সমন্বয় করবে। তো এটা কি দ্বারা প্রকাশ করা হয়? আমাদের সংগঠন দ্বারা। আমরা এই যে বুঝলাম যে এখানে ক্রয় ব্যবস্থাপক আছে, তাদের নিচে যে কর্মীরা আছে, এটা কি দ্বারা বোঝা যায়? সংগঠন যে চার্টটা আছে, সংগঠন চার্ট, এই সংগঠন চার্ট থেকে কিন্তু এটা বোঝা যায়। ঠিক আছে, ওকে, এই জন্য তাই বললাম সহজ সাংগঠনিক কাঠামো। সমন্বয় প্রয়োজন
ন্যূনতম বেতন দিতে, সব কাজের মধ্যে সংযোগ স্থাপন করতে, অপচয় কমাতে। এই যে দেখেন, নিজেদের মধ্যে যদি সমন্বয় থাকে একটা কাজ দুইবার করা লাগবে না, সো দুইবার করা লাগবে না, তার মানে কি অপচয় কমবে। নিজেদের মধ্যে একটা সংযোগ থাকবে। ন্যূনতম বেতন দিতে, এটা না, ন্যূনতম বেতন দিতে এটা সমন্বয়ের কোনো রোল না। সমন্বয় করবে মূলত এই দুইটার জন্য। ন্যূনতম বেতন কেন দিব আমি? সমন্বয় করলে দেখা গেল যে প্রতিষ্ঠানের মুনাফা আরও বাড়তেছে, আমি কর্মীদেরকে বেতন আরও বাড়ায় দিব, ঠিক আছে। কিন্তু সমন্বয়ের প্রয়োজন হচ্ছে 2 ও 3-এর জন্য। এবার আসেন আমরা এখন হচ্ছে নিয়ন্ত্রণ চ্যাপ্টারের মধ্যে ঢুকে যাব। সো চ্যাপ্টারটা শুরুই হচ্ছে প্রশ্ন দিয়ে, ব্যবস্থাপনা প্রক্রিয়ার সর্বশেষ ধাপ কোনটি? সো আমরা যে ব্যবস্থাপনা প্রক্রিয়া শুরু করি কোনটার মাধ্যমে? সেটা হচ্ছে পরিকল্পনার মাধ্যমে। পরিকল্পনা, এই পরিকল্পনা সবার আগে করি, এরপরে কি করি, আমার যত ব্যক্তি আছে বা যত হচ্ছে সংগঠনে যত যাবতীয় প্রয়োজনীয় জিনিস আছে সেগুলোকে সংগঠিত করি। এরপরে এই যে ব্যক্তি আমার দরকার, ব্যক্তিগুলোকে আমরা কোথা থেকে নিব, তাদের কিভাবে উন্নয়ন করব, কিভাবে প্রশিক্ষণ দিব, সেটা কর্মী সংস্থানের মাধ্যমে করব। এরপর তাদেরকে নিয়ে আমি কিভাবে লক্ষ্য পানে এগিয়ে যাব, এটার মধ্যে আমি নিয়ন্ত্রণ কাজ করব। নিয়ন্ত্রণের মধ্যে 3টা বিষয় আছে, একটা হচ্ছে নির্দেশনা, একটা আছে প্রেষণা, এটা হচ্ছে কি সমন্বয়। এরপরে কি নেতৃত্ব দেওয়ার পরে আমি দেখব যে আমার কাজটা পরিকল্পনা অনুযায়ী হয়েছে কিনা, না হলে কি কি সমস্যা আছে এবং সংশোধনমূলক ব্যবস্থা নিব, সেটা পরবর্তী বছরের পরিকল্পনায় গিয়ে আবার প্রভাব ফেলবে। তাহলে সর্বশেষ আমার ধাপ কোনটা? সর্বশেষ ধাপ হচ্ছে নিয়ন্ত্রণ। এই নিয়ন্ত্রণটা আবার কি, আমরা এটাকে বলতে পারি পরবর্তী পরিকল্পনার ভিত্তি। পরবর্তী বছর যে পরিকল্পনা আমরা গ্রহণ করব সেই পরিকল্পনার ভিত্তি হচ্ছে এই নিয়ন্ত্রণ। ওকে, আবার নিয়ন্ত্রণের ভিত্তি কোনটা? নিয়ন্ত্রণের ভিত্তি হচ্ছে এই বছরের পরিকল্পনা, পরের বছরের পরিকল্পনার ভিত্তি হচ্ছে নিয়ন্ত্রণ, আর এই বছরের পরিকল্পনার ভিত্তি হচ্ছে কি পরিকল্পনা। সো এটা একটা প্রসেসের মধ্য দিয়ে হয়। সবার আগে এই প্রসেসের মধ্যে 5টা স্টেপ আছে। সবার আগে আমরা কি করি, আদর্শ মান নির্ধারণ করি। এরপরে কি করি, প্রকৃত কার্যফল পরিমাপ করি। আদর্শ মানের সাথে প্রকৃত যে কার্যফল আছে এটার তুলনা করি। 4 নম্বরে গিয়ে কি করি, আমরা কোনো ধরনের বিচ্যুতি হয়েছে কিনা এই বিচ্যুতি নির্ণয় করি। এবং সর্বশেষ 5-এ গিয়ে আমরা কি করি, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করি। এটা হচ্ছে আমার নিয়ন্ত্রণের সংশোধনমূলক ব্যবস্থা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নিয়ন্ত্রণের প্রক্রিয়া। এই নিয়ন্ত্রণের যে প্রক্রিয়ার মধ্যে 5টা স্টেপ আমরা দেখছি, এই 5টা স্টেপে মূলত নিয়ন্ত্রণের ভিত্তি হচ্ছে আদর্শ মান নির্ধারণ। আদর্শ মানটা নির্ধারণ করা হয় বছরের শুরুতে পরিকল্পনার মাধ্যমে। নিয়ন্ত্রণের মূল উদ্দেশ্য কি? এখানে অনেকগুলো উদ্দেশ্যই আছে, দেখা গেল সবগুলোই নিয়ন্ত্রণের সাথে জড়িত, কিন্তু মূল উদ্দেশ্য কি? শৃঙ্খলা বিধান। হ্যাঁ, শৃঙ্খলা হবে, কারণ পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা, পরিকল্পনার গুণগত মান বাড়বে। হ্যাঁ, পরিকল্পনার গুণগত মান বাড়বে কিভাবে? যে আমি যে পরিকল্পনা নিচ্ছি বছর শেষে তো এটা আবার নিয়ন্ত্রণ করা হবে, ত্রুটি খোঁজা হবে, এই জন্য ভালোভাবে পরিকল্পনা নেই। সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া, হ্যাঁ এটাও একটা জবাবদিহিতা নিশ্চিত করা, নিয়ন্ত্রণ থাকলে জবাবদিহিতা হবে। কিন্তু নিয়ন্ত্রণের মূল উদ্দেশ্য কি? সবগুলোই নিয়ন্ত্রণের উদ্দেশ্য, মূল উদ্দেশ্য হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া। আমি যদি পরিকল্পনা যা দিলাম সেখানে কোনো যদি ভুল থাকে সেটা যদি জানতে না পারলাম, তাহলে তো আমি হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা নিতে পারবো না। এই জন্য হচ্ছে নিয়ন্ত্রণের প্রধান উদ্দেশ্য হচ্ছে এই সংশোধনমূলক ব্যবস্থা বিচ্যুতি নির্ণয়ের মাধ্যমে করা। নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য কোনটি? সহজ কর্তৃত্ব অর্পণ। এটা হচ্ছে কি সংগঠনে আমরা এটা দেখছি যে কার উপরে কে কার নিচে কে, এটা হচ্ছে সংগঠন বোঝায়। শৃঙ্খলা বিধান, এটা মূলত নির্দেশনার মাধ্যমে হয়। সবিরাম প্রক্রিয়া, সবিরাম মানে হচ্ছে বিরাম আছে, বিরাম আছে। অবিরাম প্রক্রিয়া মানে কি? কোনো বিরাম নাই, বিরাম নাই। অর্থাৎ
দেখেন আমরা একটু আগে যে চক্র দেখছিলাম, পরিকল্পনা শুরু হলো, সংগঠন, কর্মী সংস্থান, নেতৃত্ব, নিয়ন্ত্রণ 1 বছরের জন্য হলো। এই সেম প্রক্রিয়া পরের বছর, তারপরের বছর আবার সেম প্রক্রিয়া, তার মানে কি এটা চলতেই আছে। তো এই জন্য হচ্ছে নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য কি, এটা একটা অবিরাম প্রক্রিয়া। 1 বছর শেষ হবে, পরের বছর আবার নিয়ন্ত্রণ শুরু হবে। নিয়ন্ত্রণের পদক্ষেপ কয়টা? ওই যে আমরা যে 5টা দেখলাম, ওই 5টা। যে কি কি? আদর্শ মান নির্ধারণ, প্রকৃত কার্যফল পরিমাপ, আদর্শ মানের সাথে প্রকৃত মানের তুলনা, বিচ্যুতি নির্ণয় এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। নিয়ন্ত্রণ কাজের প্রথম ধাপ কোনটি সেটা আমরা ওখানে দেখেছি, সেটা কি? আদর্শ মান নির্ধারণ করা, আমরা একটু আগে দেখেছি। দ্বিতীয় ধাপ কোনটা? তৃতীয় ধাপ হচ্ছে কার্যফল পরিমাপ। তৃতীয় ধাপ কোনটা? সেটা হচ্ছে আমাদের প্রকৃত কার্যফলের সাথে হচ্ছে তুলনা। তুলনাটা এখানে অপশনে নাই, তুলনাটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বরটা কি? বিচ্যুতি নির্ণয়, এবং 5 নম্বরটা কি? সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। ওকে, নিয়ন্ত্রণ প্রক্রিয়ার চতুর্থ ধাপ কোনটি? তাহলে প্রথম ধাপ দেখেছি আমরা আদর্শ মান নির্ধারণ, দ্বিতীয় ধাপ হচ্ছে প্রকৃত কার্যফল নিরূপণ, এরপরে 3 নম্বর ধাপ হচ্ছে কি? দুটার মধ্যে একটা তুলনা করা, প্রকৃত এবং আদর্শ মানের সাথে। 4 নম্বরে গিয়ে কি করা? আমাদেরকে বিচ্যুতি নির্ণয় করা, এবং সর্বশেষ 5 নম্বরে গিয়ে কি করা? সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। ওকে, তাহলে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার সর্বশেষ, অথবা আমরা যদি বলতাম পঞ্চম ধাপ কোনটি, তাহলে সেটা কি? এই যে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া। নিয়ন্ত্রণের পরবর্তী কাজ কোনটি? এবছরের নিয়ন্ত্রণ শেষ, আবার চক্র অনুযায়ী পরের বছরের শুরুর কাজ কি? পরিকল্পনা। তো আমরা এই জন্য বলি যে পরবর্তী বছরের পরিকল্পনার ভিত্তি কি? ভিত্তি হচ্ছে নিয়ন্ত্রণ। ওকে, তাহলে এটা হচ্ছে কি? পরিকল্পনা। একটি প্রতিষ্ঠান 550 একক পণ্য উৎপাদন করে বিক্রয় করলেন, এই পরিমাণ বিক্রয় প্রতিষ্ঠানের আয় ব্যয় সমান হয়। সো যে পরিমাণ বিক্রয়ে প্রতিষ্ঠানের আয় ব্যয় সমান হয়, অর্থাৎ দেখা গেল যে আয়ও নাই ব্যয়ও নাই, অর্থাৎ আমি 500 একক যদি ইউনিট উৎপাদন করি, এইখানে এমন একটা পজিশন যেখানে হচ্ছে আমার প্রতিষ্ঠানে কোনো ধরনের আয়ও হবে না, ব্যয়ও হবে না, আমার জিরো থাকবে, প্রফিট আর লস হচ্ছে জিরো থাকবে। তো এটাকে আমরা বলি সমচ্ছেদ বিন্দু। তো নিয়ন্ত্রণের একটা প্রক্রিয়া হচ্ছে পার্ট, এই পার্টের ফুল ফর্ম কি? প্রোগ্রাম, ইভালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। আমার যে প্রোগ্রামটা সেটাকে আমি প্রথমে ইভালুয়েট করব এবং পরবর্তীতে আবার রিভিউ করব, এটা টেকনিককে আমরা বলি পার্ট। সর্বশেষ প্রশ্ন, যে বিন্দুতে বিক্রয় এবং মোট ব্যয়, অর্থাৎ আমার যে আয় আছে এবং ব্যয় আছে, এই আয় এবং ব্যয়টা সমান হয়, অর্থাৎ মানে কি একটু আগে দেখলাম প্রফিট জিরো হয়, সেটাকে আমরা কি বলি? সমচ্ছেদ বিন্দু। সো এটা ছিল আমাদের লাস্ট যে 3টা চ্যাপ্টার, 3টা বা 4টা চ্যাপ্টার। এই 4টা চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো যেগুলো পরীক্ষায় আসবে। এখন আমরা গুরুত্বপূর্ণ 2টা সৃজনশীল দেখব যেগুলো পরীক্ষায় আসবে। ঠিক আছে, সো আমরা একটা হচ্ছে প্রেষণা চ্যাপ্টারের উপরে দেখব এবং আরেকটা দেখব হচ্ছে নিয়ন্ত্রণ চ্যাপ্টারের উপরে। মাঝখানে যে 2টা চ্যাপ্টার ছিল অর্থাৎ যোগাযোগ এবং সমন্বয়, এখান থেকে নর্মালি আমাদের সৃজনশীল প্রশ্ন আসে না, এই জন্য আমরা ওখান থেকে দেখব না। আমরা ওই যে 2টা চ্যাপ্টার আছে, ওই 2টা চ্যাপ্টার থেকে আমরা দেখব। ঠিক আছে, তো এখন হচ্ছে আমি সৃজনশীল 2টা বের করছি, আপনারা একটু দেখেন, আমরা এখনই এটা সমাধান শুরু করব। ওকে, তো আপনারা একটু আমার সাথে পড়েন। ওকে, জনাব শিম একটি গার্মেন্টসের মালিক। তিনি তার প্রতিষ্ঠানে প্রতি মাসে 15,000 পিস তৈরি পোশাক উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। উৎপাদন ক্ষমতার পূর্ণ ব্যবহার করার পরও গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে উৎপাদন হয়েছে যথাক্রমে 13,000, 13,500 পিস। কারণ হিসেবে খুঁজে দেখা গেল যে দক্ষ শ্রমিক ও কাঁচামালের অভাব রয়েছে। প্রয়োজনীয় দক্ষ শ্রমিক ও কাঁচামাল সরবরাহের ফলে
মার্চ মাস থেকে প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে সমর্থ হয়। সো এটার ক নম্বর প্রশ্ন বলছে কালান্তিক কাজ কোনটি, কাজ কি? কালান্তিক কাজ হচ্ছে ওই ধরনের কাজ যেটা একটা নির্দিষ্ট সময় পর পর যে কাজটা করা হয়। যেমন আমরা যদি নিয়ন্ত্রণের কথা চিন্তা করি, নিয়ন্ত্রণে কি করা হয়? নিয়ন্ত্রণে হচ্ছে যে কাজটা করা হয়, দেখেন সবার আগে পরিকল্পনা করা হয়, পরিকল্পনার পরে সংগঠন, এরপরে কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সকল কাজ করে বছরের শুরুতে একটা পরিকল্পনা নেওয়া হয়, পরিকল্পনাটা বছরের শেষ পর্যন্ত যায়। তো দেখেন আমরা নর্মালি বছরের শেষের দিকে গিয়ে ভুল ত্রুটি খোঁজার চেষ্টা করি এবং এই কাজটা পরের বছরও সেম হয়। তাহলে পরের বছরও সেম সময়ে ডিসেম্বর মাসে গিয়ে, অর্থাৎ এটা নির্দিষ্ট সময় পর হচ্ছে। তো এই জন্য আমরা এটাকে বলছি কি কালান্তিক কাজ। 2 নম্বর বলছে নিয়ন্ত্রণ সর্বদা ভিত্তি নির্ভর। সো নিয়ন্ত্রণটা আমরা তো মূলত কিসের উপরে ভিত্তি করে করি? সেটা হচ্ছে আদর্শ মানের উপর ভিত্তি করে। কিসের উপরে? আদর্শ মান, অর্থাৎ আমরা যে মানটা সেট করেছিলাম সেই মান অনুযায়ী হয়েছে কিনা এটা আমরা নিয়ন্ত্রণের মাধ্যমে দেখি। সো এই জন্যই আদর্শ মানটা আবার কিসের মাধ্যমে তৈরি করা হয়? সেটা হচ্ছে পরিকল্পনার মাধ্যমে। আমরা খ নম্বরে যখন প্রশ্নটা আসবে সবার আগে আমরা এইটা লিখবো যে নিয়ন্ত্রণ সর্বদা ভিত্তি নির্ভর, কারণ এখানে আদর্শ মানের উপর ভিত্তি করেই নিয়ন্ত্রণ কার্যক্রমটা পরিচালনা করা হয়। পরের প্যারাতে গিয়ে আদর্শ মানটা কিভাবে পরিকল্পনার মাধ্যমে নেওয়া হয় এটা আমরা এক্সপ্লেইন করব। এখন আসেন গ নম্বর নিয়ন্ত্রণ কোন পদক্ষেপের মাধ্যমে উদ্দীপকের প্রতিষ্ঠানটি উৎপাদনের তথ্য জানা গেছে। তো উৎপাদনের যে তথ্যটা আমরা জানলাম, এই যে 13,500 কত ইউনিট করে হচ্ছে উৎপাদন হয়েছে, এটা মূলত কি ওই বছর কতটুকু কাজ হয়েছে, অর্থাৎ প্রকৃত কার্যফল নিরূপণ। তো এই প্রকৃত কার্যফল নিরূপণ করাটাই হচ্ছে মূলত এই নিয়ন্ত্রণের যে 2 নম্বর স্টেপ, সেই 2 নম্বর স্টেপ, ওই 2 নম্বর স্টেপকেই মূলত এখানে ইন্ডিকেট করা হচ্ছে যে কি কতটুকু আমাদের হচ্ছে উৎপাদন হয়েছে এই বছরে বা এই মাসে, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে, যেহেতু মাসের কথা বলছে, এবং আমাদের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের জন্য লক্ষ্যমাত্রা কি পরিমাণ সেট করা ছিল এটা আমাদেরকে খুঁজে তারপরে দুইটার মধ্যে আমরা যখন তুলনা করব তখন আমরা বিচ্যুতিটা খুঁজে পাবো। কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের ফলেই উদ্দীপকের প্রতিষ্ঠানটি লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। অবশ্যই সে যেহেতু নিয়ন্ত্রণে দেখেন অলরেডি একটা পদক্ষেপ প্রথমেই নিয়েছিল, কার্যফল পরিমাপ করেছিল, তার শুরুতে একটা পরিকল্পনা ছিল, পরবর্তীতে গিয়ে সে কি করলো, কি বিচ্যুতি হয়েছে সেই বিচ্যুতিগুলো কি করলো, দক্ষ শ্রমিক দিয়ে কাঁচামালের যে অভাব ছিল বিচ্যুতিগুলোকে নির্ণয় করে সংশোধনমূলক ব্যবস্থা নিয়ে পরবর্তী পরিকল্পনা নিল। তার মানে কি সেখানে নিয়ন্ত্রণে যে পুরো পদক্ষেপগুলো আছে সেগুলো খুব সুন্দর মতো সে শেষ করেছে, যার কারণে পরবর্তী বছর যে পরিকল্পনা নিছে সেই পরিকল্পনার মধ্যে আগের বছর বিগত বছরের যে ভুলগুলো ছিল সেগুলো সংশোধন হয়ে গিয়েছে। ওকে, তো এটা হচ্ছে এটার আসলেই যথার্থতা রয়েছে। এখন আমরা প্রেষণার একটা চ্যাপ্টারের কোয়েশ্চেন দেখব। জারিন প্লাস্টিক কারখানার ব্যবস্থাপনা পরিচালক হচ্ছে জারিন। তিনি কারখানা পরিদর্শনে গিয়ে দেখেন উৎপাদন বিভাগের কর্মীরা অত্যন্ত আনন্দ ও মনোযোগের সাথে কাজ করছে, অর্থাৎ উৎপাদন বিভাগের যে কর্মীরা তারা আনন্দ নিয়ে কাজ করছে, কিন্তু প্যাকেজিং বিভাগের যারা 2-1 আছে 2-1 কাজ করছে, বাকিরা কি করছে, খোঁজ গল্প করছে। অর্থাৎ প্যাকেজিং এর ওখানে দেখা গেল কাজটা অতটা ইন্টারেস্টিং না বা কাজে হচ্ছে ফাঁকি দিতে হচ্ছে, তাই তিনি বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের ডেকে প্রয়োজনীয় নির্দেশনা দিলেন এবং ভবিষ্যতের জন্য সকলকে সতর্ক করে চলে গেলেন। ওকে, সো প্রেষণা কি? কর্মীকে কাজের প্রতি আগ্রহী করার যে ব্যাপারটা। প্রেষণা চক্র বলতে কি আমরা এমসিকিউ পড়ার সময় দেখেছিলাম যে প্রথমে একটা কি থাকবে, অভাব থাকবে, এই অভাবটার একটা তাড়না থাকবে, অভাব বোধটা কি হবে, পূরণ করা হবে এবং সর্বশেষ কি করা হবে, আমাদের যে লক্ষ্য বা সন্তুষ্টি অর্জন সেটা সম্ভব হবে। ঠিক আছে, তো এটাকে আমরা গুছিয়ে লিখব।
জারিন কারখানা পরিদর্শনে গিয়ে প্রেষণার কোন তত্ত্বের সাথে কর্মীদের আচরণের মিল খুঁজে পেলেন? দেখেন তার দুইটা বিভাগ, একটা হচ্ছে উৎপাদন বিভাগ আর একটা হচ্ছে কি প্যাকেজিং বিভাগ। সো দেখেন উৎপাদন বিভাগে দেখা গেল যে কর্মীরা আনন্দ নিয়ে কাজ করতেছে, অর্থাৎ তারা কাজ পছন্দ করে। আবার প্যাকেজিং বিভাগে কি দেখা গেল যে কর্মীরা কাজ পছন্দ করতেছে না, অর্থাৎ তারা ফাঁকি দিচ্ছে। সো এই কাজ পছন্দ করতেছে না, এই প্যাকেজিং এর যে বিভাগটা আছে তারা মূলত এক্স তত্ত্ব ফলো করতেছে, এবং উৎপাদন বিভাগে যারা, অর্থাৎ যারা নিজে থেকে কাজ পছন্দ করতেছে, কাজকে ভালোবেসে কাজ করতেছে, তারা হচ্ছে ওয়াই তত্ত্ব ফলো করতেছে। অর্থাৎ এই যে প্রতিষ্ঠানটা আছে, এই প্রতিষ্ঠানে দুই জায়গার দুই কর্মী দুই রকমের মনোভাব দেখাচ্ছে। অর্থাৎ এটা আমাদের যে আমাদের যে হচ্ছে কি বলে ফেডরিক ছিল, সেই ফেডরিকের যে দুই তত্ত্ব অর্থাৎ এক্স ও ওয়াই তত্ত্ব, সেই তত্ত্বকে ফলো করতেছে, এক্স ও ওয়াই তত্ত্ব। ওকে, জারিনের নেওয়া পদক্ষেপের ফলে কর্মীদের মধ্যে কি ধরনের পরিবর্তন হতে বলে তুমি মনে করো? সো জারিন কি করলো, প্রয়োজনীয় নির্দেশনা দিল এবং ভবিষ্যতের জন্য সকলকে সতর্ক করে চলে গেল। তার মানে কি, নির্দেশনা দিলে কি হবে, পরবর্তীতে যারা এই বিভাগগুলো দায়িত্বে আছে তারা ঠিক মতো এই পরের যারা কর্মী ছিল অর্থাৎ ওয়াই না এক্স, এদেরকে যেহেতু এরা কাজ পছন্দ করে না, আমরা যদি এই ফেডরিকের ওই ইসের অনুযায়ী যাই, এক্স তত্ত্ব এবং ওয়াই তত্ত্ব অনুযায়ী যাই, তাহলে কি যারা কাজ পছন্দ করে না তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করতে হবে, ভয়ভীতি দেখিয়ে তাদের থেকে কাজ আদায় করে নিতে হবে। সো এটা হচ্ছে, আবার যারা কাজ পছন্দ করে তাদেরকে বেশি বেশি আমরা মোটিভেশন দিব, বেশি বেশি হচ্ছে তাদেরকে স্বীকৃতি দিব, তাহলে তারা কাজ করবে আরও বেশি। তো এই ব্যাপারটা হচ্ছে এই দুইটা কন্ট্রাডিক্টরি যে টার্ম আছে এটাকে নির্দেশ করে। এই জন্য এই তার যে পরবর্তীতে নির্দেশনা, এটা মূলত আমাদের কাজের গতিকে আরও বেশি বাড়িয়ে দেবে বলে আমরা মনে করি। তো এটা ছিল মূলত আমাদের আজকের সর্বশেষ ক্লাস, এফআরসির সর্বশেষ ম্যানেজমেন্ট ক্লাস এবং এফআরসির কমার্সের সর্বশেষ ক্লাস। ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার জন্য আমরা মন থেকে দোয়া করছি এবং তোমাদের জন্য শুভকামনা রইল। সকলকে ধন্যবাদ।